করোনার কারণে প্রায় 4 মাস পেছালো আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এবছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে আসছে অধ্যাদেশ। 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা, জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। স্বস্তি শিক্ষার্থীদের, ক্ষতি পুষিয়ে নিতে বাকি সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। অটোপাসের চেয়ে পরীক্ষা হওয়াটা আমার মনে হয় আমাদের জন্য উত্তম। আর যেন পরীক্ষার ডেটটা না পিছয়। জুনে এসএসসি নিলে আমাদের পড়ার জন্য আমরা পর্যাপ্ত সময় পাবো। পরীক্ষা নেবার একটা সময় ঘোষণা করেছেন, এতে ছেলে মেয়েদের উপকার হবে এবং তারা আবার বইমুখী হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে নোঙর করে ইন্দোনেশিয়ার ভেনাস ট্রায়াম, বাংলাদেশের জন্য মাইল ফলক। ক্ষমতা জনতার হাতে ফিরেছে বলেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে, সুফল পাচ্ছে মানুষ, জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী। প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া দোকান মালিক সমিতির। ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। আগামী বছরের জুনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এবং জুলাই আগস্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করা হবে। বৈশ্বিক মহামারী করোনার থাবায় এলোমেলো বিদায় বছরের শিক্ষা জীবন। ইতিমধ্যে বন্ধ পাঠদান, শ্রেণী মূল্যায়ন, পাবলিক পরীক্ষা সহ প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলিত সব অনুষঙ্গ। যদিও অনলাইন ক্লাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা ছিল, এই প্রেক্ষাপটে হচ্ছে না 11 বছর ধরে চলে আসা বই উৎসবও। চলতি বছরের শিক্ষা ব্যবস্থার অমীমাংসিত বিষয় এবং আগামী বছরের শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও। শিক্ষামন্ত্রী জানান, 2020 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত আছে। জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ অধ্যাদেশ জারি করে ফল প্রকাশ করা হবে। আর 2021 সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে জুন নাগাদ ও এইচএসসি পরীক্ষা জুলাই আগস্টে অনুষ্ঠিত হতে পারে। এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী, তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। উৎসবের মাধ্যমে না হলেও নতুন ক্লাসে নতুন বই পাবে সব শিক্ষার্থী। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 12 দিনে এই বই বিতরণ করা হবে। এর আগে 31শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে আমরা বই বিতরণ করব। প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য মুদ্রিত পাঠ্যপুস্তক 9,56,90,291টি। এছাড়া শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চেয়ে সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে নতুন বছর থেকে রোল নাম্বারের পরিবর্তে আইডি নাম্বার দেওয়ার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। আর এই আইডি দিয়ে একজন শিক্ষার্থী তার পুরো শিক্ষা জীবনের সব স্তরে যাবে বলেও জানান তিনি। আপাতত মাধ্যমিক স্তর থেকে তা কার্যকরের কথা জানালেন শিক্ষামন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে সময়টাকে কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের।
গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছিল এইচএসসি পরীক্ষা, কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারী শুরু হওয়ার পর এবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা কোনো রকম শেষ করা গেলেও আটকে যায় এইচএসসি। সরকার পরীক্ষা না নিয়ে আগের ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। মহামারীর ধাক্কায় আগামী বছরেও শিক্ষা জীবনের সবচেয়ে বড় দুটি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। দেশেরও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগেভাগেই জানিয়ে দিল আগামী বছরের পরীক্ষার সম্ভাব্য সময়। শিক্ষাবিদরা বলছেন এতে করে অনিশ্চয়তার অবসান ঘটল। তবে পরীক্ষা দুটি 4 মাস করে পিছিয়ে যাওয়ায় ক্ষতি পুষিয়ে উঠতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার দিকেও তাগিদ দিয়েছেন তারা। আমাদের এই ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যেতে পারছে না করোনার জন্য, বাড়িতে বসে আছে এবং তারা কি পড়বে কি পড়বে না ব্যাপারে উৎকণ্ঠ তাদের মধ্যে একটা কাজ করছিল। তো এরকম একটি ঘোষণার ফলে তারা আবার নতুন করে একটু বইমুখী হবে। 2-4 মাসের যে একটা ক্ষতি এটা পুষিয়ে নেওয়া যায়। আমার সুপারিশ থাকবে যে আমরা একটু ইন্টেন্সিভ কিছু ক্লাস নেব। এদিকে পরীক্ষার সময়সীমা নির্ধারিত হওয়াতে স্বস্তি ফিরল শিক্ষার্থীদের মাঝেও। তারা বলছেন প্রস্তুতি নিতে এবার সুবিধা হবে তাদের। যখনই পরীক্ষাটা হবে পরীক্ষা দেব, কিন্তু আর যেন পরীক্ষার ডেটটা না পিছোয় এবং পরীক্ষা শুরু হওয়ার আগে যেন কয়েকদিন ক্লাস হয় ভালো মতো। জুনে এসএসসি নিলে আমাদের পড়ার জন্য আমরা পর্যাপ্ত সময় পাবো। করোনা পরিস্থিতির কারণে 2021 সালের এসএসসি জুনে এবং জুলাই অনুষ্ঠিত হবার কথা রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ। পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে আসা জাহাজটি সকালে নোঙর করে। এটি বাংলাদেশের জন্য মাইলফলক বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদন। মহেশখালীর মাতারবাড়িতে এখন বিশাল কর্মযজ্ঞ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জুড়ে সুরে চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও। সেই কর্মযজ্ঞের মধ্যে বঙ্গোপসাগরের মাতারবাড়ি চ্যানেল দিয়ে এগিয়ে আসছে জাহাজ ভ্যানেসা ট্রায়াম্ফ। 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল, যার গভীরতা 18 কিলোমিটার। তৈরি হয়েছে জেটিও। বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে দেশে প্রথম পরীক্ষামূলকভাবে এই জেটিতে ভিড়েছে ইন্দোনেশিয়ার ভ্যানেসা ট্রায়াম্ফ নামে জাহাজটি, যাতে ছিল 736 মেট্রিক টন স্টিল পণ্য। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। এটা দিয়ে আমরা প্রথমে ক্রাশ ট্রায়াল করে নিয়েছি যে কি পরিমাণ ডিফিকাল্টিস এখানে আছে, কিভাবে জাহাজটা হ্যান্ডেল করতে হবে। একই সাথে আমরা যে গভীরতাটা অবজার্ভ করছি সেটা হচ্ছে অল দ্য ওয়ে 17 মিটার প্লাস পানি আছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাহাজ আসাকে মাইল ফলক মনে করছেন স্থানীয়রা। এর মাধ্যমে আমরা মনে করি মহেশখালী এগিয়ে গেল, কক্সবাজার এগিয়ে যাবে। মাতারবাড়ি বন্দরের কাজ শেষ হবার কথা 2025 সালের মধ্যে, যাতে খরচ হচ্ছে প্রায় 18,000 কোটি টাকা। এই বন্দর চালু হলে ভিড়তে পারবে 18 মিটার গভীরতার জাহাজ। পরীক্ষামূলক প্রথম জাহাজ আসার পর নীতি নির্ধারকরা আশা করছেন দ্রুততার সাথে এগিয়ে যাবে গভীর সমুদ্র বন্দরের বাকি কাজও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, মাতারবাড়ি, কক্সবাজার। দেশের মানুষ গণতান্ত্রিক সরকারের সুফল ভোগ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষমতা এখন আর ক্যান্টনমেন্টে নেই। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এনইসি বৈঠকে সভাপতিত্ব করেন সরকার প্রধান। এই বৈঠক থেকেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়। ভার্চুয়াল এই সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরের বছরের শুরু থেকেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। স্বাধীন দেশ হয়ে বাংলাদেশ কখনো বহির্বিশ্বের কাছে হাত পেতে চলতে পারে না বলে উল্লেখ করেন তিনি জানান, জাতির জনকের দেখানো পথেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। জাতির পিতার যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, বা ওই ক্ষমতাটা ওই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে। রাতের সময় আরো থাকছে, করোনার চেয়েও বড় মহামারী আসছে, আগাম প্রস্তুতির পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
এবার ভারতেও শনাক্ত নতুন ধরনের কোভিড, বেকায়দায় গোটা ইউরোপ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুলবাড়িয়া সুপার মার্কেট দোকানের বৈধতা দেওয়ার কথা বলে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মামলার আদেশ দেয়া হবে কাল সকালে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফুলবাড়িয়া সুপার মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং নথি পর্যালোচনা শেষে বুধবার এ মামলার আদেশ দেওয়ার দিন ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরকার, উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদ। এদিকে সাঈদ খোকন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন, আর মামলা ছাড়া কোনো উপায় ছিল না বলে দাবি করেন মার্কেট সমিতির সভাপতি। আমি মার্কেটে ৩০ হইতে ৩৫ বছর পর্যন্ত আমি মার্কেটের সভাপতি, এবং ওই এরিয়াতে দখল পাড়ির যন্ত্রণা আমি কোনোদিন কাউকে কোনো কিছু বলি নাই, বিচারও চাই নাই। কারণ হচ্ছে যে ওই বিচার চেয়ে আমি জানি যে বিচার পাবো না, আরও বিপদে পড়বো, যার কারণে আমি বলি নাই। পিঠ দেওয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের, যার কারণে আমি কোর্টে স্বর্ণপন্ন হয়েছি। এগুলো তাপস করাচ্ছে পরে নিজের দলের এবং তার পরিবারের ভাবমূর্তি। ৩.৫ মাস বন্ধ রাখার পর ভরা মৌসুমে এসে বাংলাদেশে আবার পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। এতে আমদানিকারকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশীয় পেঁয়াজ চাষিরা। এই অবস্থায় সরকারের কাছে ভারত থেকে আমদানির অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধের পর চট্টগ্রামের খাতুনগঞ্জে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়ে বাজারে সৃষ্টি হয় অস্থিরতা। প্রতি কেজি দাম ঠেকে ১০০-তে। এরপর দেশীয় ও বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজে বাজার নামে ৩০ টাকায়। এমন বাস্তবতায় সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১ জানুয়ারি থেকে রপ্তানির সিদ্ধান্ত নেয়। এমন খবরে দেশের বাজারে দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ান যদি পেঁয়াজ আমদানি করে তাইলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, দেশি পেঁয়াজের চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। একদিকে বিশ্বে নানা দেশ থেকে আনা কোটি কোটি টাকার পেঁয়াজ খালাসের অপেক্ষায় বন্দরে, অপরদিকে দেশীয় চাষিদের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে বাজারে। ওরা যে এবার প্রচুর ওরা লাগাইছে পেঁয়াজ, যদি মার খেয়ে যায় আগামী বছর পেঁয়াজ লাগাবে না। এখন যদি ভারত পেঁয়াজ দেয়, সরকার যদি আনে, তাহলে আমাদের কৃষকরা মরে যাবে। আমদানিকারকরা বলছেন ভারত থেকে আমদানির ফলে সাময়িক দাম কমলেও অন্যান্য দেশের বাজার হারিয়ে অস্থির হতে পারে দেশের পেঁয়াজের বাজার। ব্যবসায়ীরা যারা ইম্পোর্টাররা আছে, আমদানিকারকরা আছে, তারা তো একদম শেষ হয়ে যাবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩২ লাখ মেট্রিক টন, আর ভারত থেকে আনা হয় ৮ থেকে ৯ লাখ মেট্রিক টন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরো থাকছে, করোনার প্রকোপে বাংলাদেশ সফরে আসবেন না হোল্ডার, চেজ ও শাই হোপ, দাবি দেশটির গণমাধ্যমের। নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনে বিসিবির প্রস্তুতি। পদ্মা সেতু প্রকল্পের খবর। পদ্মা সেতুর সড়ক পথ চালুর পরও নৌপথে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এজন্য সেতু কর্তৃপক্ষের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে বলে জানান সেতু মন্ত্রণালয়ের সচিব। নিয়মিত ড্রেজিং নিশ্চিত করা গেলে নৌপথে পণ্য পরিবহনের বিষয়ে কোনো জটিলতা থাকবে না বলে মনে করেন তিনি। এজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। এখন পর্যন্ত দেশের মূল অংশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করে রেখেছে নৌপথের যোগাযোগ ব্যবস্থা। লঞ্চ, ট্রলার, স্পিডবোটে সরাসরি যোগাযোগের পাশাপাশি ভারী ফেরির সাহায্যে যাতায়াত করছে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক। ধারণা করা হচ্ছে সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগের জন্য বাড়বে যানবাহনের চাপ। এডিবির সমীক্ষা বলছে সেতু চালুর পর ২০২২ সালে দিনে ২৪,০০০ যানবাহন চলাচল করবে সেতু দিয়ে। ২০৫০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৭,০০০-এ। এর সাথে সেতু দুই প্রান্তে নতুন নতুন বিনিয়োগ হলে ব্যবসা বাণিজ্য, পর্যটন সহ নানা কাজে বাড়বে মানুষের যোগাযোগ। নদী কিন্তু আসলে নাব্যতা সবসময় রাখতে হবে। তো নাব্যতা এনশিওর করতে হলে এখানে
যে নৌযানগুলো চলাচলের জন্য যে ব্যবস্থা ড্রেজিং সেটা অবশ্যই রাখতে হবে। আমাদের সেটা ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। পদ্মা সেতুর কাজ বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। নৌযোগাযোগ অব্যাহত রাখতে ফেরিঘাটগুলোকে অনেক বেশি আধুনিকায়নের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এই ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা গেলে পদ্মায় একসাথে সড়ক, রেল ও নৌ তিনটি পৃথক যোগাযোগ সুবিধা অনেক বেশি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক কাঠামোকে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা গণমাধ্যমে সারাদিন সরকারের করা সমালোচনা করলেও তাদের অভিযোগ দেশে কথা বলার স্বাধীনতা নেই। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে মন্ত্রী কথা বলেন। রিজভী আহমেদ আরেকটি সংবাদ সম্মেলন করে সরকারের আবার কড়া ভাষায় সমালোচনা করেন। পাশাপাশি প্রেস ক্লাবে গিয়ে গয়েশ্বরবাবু কিংবা অন্য কেউ সেখানে আরেকবার একটি বক্তৃতা দিয়ে বলেন আমাদের কথা বলার কোনো অধিকার নাই। এই সমালোচনা থাকতে হবে সমাজে। এই সমালোচনা না থাকলে গণতন্ত্র নষ্ট হয়, গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়। নিজের পরিবারের ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি 10 গুণ বেশি দামে কিনেছেন খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিন। এমনকি রিজেন্টের শাহেদের সাথে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে দুদকের জিজ্ঞাসাবাদের তালিকায় নেই তার নাম। স্বাস্থ্য দুর্নীতি সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের কর্তা ব্যক্তির ভুয়া পারিবারিক ব্যবসা পরিচালনা করা এবং রিজেন্টের দুর্নীতিতে ডাক্তার শেহাবকে এড়িয়ে যাওয়া সন্দেহের জন্ম দিচ্ছে। 25 লাখ টাকার পিসিআর মেশিন 1.5 কোটি টাকা, 2.5 লাখ টাকার ডেফিব্রিলেটর প্রায় 10 লাখ টাকা, 10 লাখ টাকার সেন্ট্রাল মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যখন 1.5 কোটি টাকা হয় তখন একে পুকুর চুরি নয় সাগর চুরি বলতেই হয়। করোনাকালে প্রথম বিশেষায়িত হাসপাতাল কুয়েত মৈত্রীতে মার্চ মাসে 3 কার্যাদেশে 24টি যন্ত্রপাতির কার্যাদেশ দেন ডাক্তার মোহাম্মদ শেহাবুদ্দিন। এসব ভারী যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হয় 8,90,49,250 টাকা, যা বাজার মূল্যের চেয়ে প্রায় 10 গুণ বেশি। কার্যাপত্রে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের মতো দেশের নামি দামি ব্র্যান্ডের নাম দেখানো হলেও কেনা হয় চীনা যন্ত্র। যে প্রতিষ্ঠানটির কাছ থেকে এসব যন্ত্রপাতি কেনা হয় সরেজমিনে দেখা গেছে সেই মেসার্স আলী ট্রেডার্সের কোনো অস্তিত্বই নেই। জানা যায় মেসার্স আলী ট্রেডার্সের প্যাড ব্যবহার করে ডাক্তার শেহাবুদ্দিনের শালক জাকারিয়া এই কার্যাদেশ নিয়েছেন। প্রতিষ্ঠানের মালিক আলমগীর কাগজে আছেন, তবে বাস্তবে নেই। এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে কার্যাদেশ পেল তাও এখন প্রশ্ন। সরকারি কর্মচারী হিসাবে কেউই কোনো আপনার এই কাজটা করতে পারে না, যদি করে সেটা কিন্তু দুর্নীতি। এবং সরকারি কর্মচারী হিসাবেও তার আপন আত্মীয় স্বজনকেও কিন্তু এখানে ফ্যাসিলিটেট করার কোনো স্কোপ নেই। এদিকে করোনাকালে রিজেন্টের শাহেদের সাথে ডাক্তার শেহাবের যোগসাজশের অভিযোগেও দুদক নির্বিকার। টিআইবি বলছে দুর্নীতি বিরোধী তদন্তকে প্রশ্নবিদ্ধ করবে এমন অবস্থান। এটি অবশ্যই এটা তদন্ত পর্যাপ্ত হবে না বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে এখানে তো কয়েক দফা অনিয়মের দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে একজন মধ্যম বা যে কোনো পর্যায়ে সরকারি কর্মকর্তা হয়েও এই ধরনের ব্যবসার সাথে জড়িত হওয়া, এই ধরনের সরকারি অবস্থান ব্যবহার করে অনিয়ম এবং অপপ্রতারণার মাধ্যমে সম্পদ আহরণ করা, যেটি দুদকের আমি মনে করি যে আওতাভুক্ত একটা অপরাধ। এ বিষয়ে দুদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শত শত কোটি টাকা আত্মসাৎ মামলায় অভিযুক্ত পিকে হালদারের রাজধানীর ধানমন্ডিতে থাকা কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নারায়ণগঞ্জে তার 6 একর জমিও জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র জজ KM ইমরুল কায়েস দুর্নীতি দমন কমিশনের করা আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে গত 10 ফেব্রুয়ারি অর্থ পাচার মামলায় পিকে হালদার ও তার পরিবারের 8 সদস্য সহ পিপলস লিজিংয়ের 12 জনের স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ রাখার আদেশ আপিল বিভাগে বহাল থাকে। বিদেশে পলাতক পিকে হালদারের একাধিক বান্ধবীর নামে 70 থেকে 80টি অ্যাকাউন্টে অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলাও করা হয়েছে। পিকে হালদারের নিয়ন্ত্রণাধীন 2টি অ্যাপার্টমেন্ট ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া কোটি টাকা মূল্যের জব্দের আদেশ দিয়েছেন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে 537.76 ভূমি, যা প্রায় 6 একরের মতো, সেটা ক্রয় করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে।
করোনা ভাইরাসের চেয়ে বড় মহামারী আসছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য বিশ্বকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে WHO। এদিকে ভারতেও ছড়িয়ে পড়েছে নতুন ধরনের কোভিড। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা আটকাতে দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিলেও শেষ রক্ষা হয়নি ভারতের। সোমবার লন্ডন ফেরত 6 ভারতীয় নাগরিকের শরীরে শনাক্ত হয় নতুন ধরনের করোনা, জানিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে তাদের প্রত্যেককে আলাদা ঘরে রাখা হয়েছে, বিশেষ নজরদারিতে চলছে চিকিৎসা। এর মধ্যেই নতুন সংখ্যার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় বছরের শেষ মিডিয়া ব্রিফিংয়ে WHOর জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেন, করোনার চেয়ে সামনে আরও ভয়াবহ মহামারী আসতে পারে, সেজন্য বিশ্বের প্রস্তুতি নেওয়া দরকার। নতুন বছরে কোভিড-19 আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই মহামারী খুবই মারাত্মক, এটি অত্যন্ত দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এটা এই গ্রহের প্রতিটি কোণ প্রভাবিত করছে। এই মহামারীর মধ্যেই বিশ্বকে বাঁচতে শিখতে হবে, কিন্তু এটা অবশ্যই বড় মহামারী নয়। করোনার নতুন দুটি ধরন শনাক্তের পর বিধিনিষেধ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইংল্যান্ডের সবগুলো অঞ্চলে যে হারে সংক্রমণ বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে জানান দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইউরোপে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও নতুন করোনার কারণে বেকায়দায় পড়েছে বিভিন্ন দেশ। এ বিষয়ে সবশেষ খবর জানাতে পর্তুগালের লিসবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী তারিকুল হাসান আশিক। আশিক, রোববার থেকে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশগুলোতে আমরা জানি যে ভ্যাকসিন দেওয়ার প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। সেটি খুব স্বল্প পরিসরে শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে আমরা জানি প্রায় প্রত্যেকটি দেশই স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে দিয়েই কিন্তু ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে। কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার পরবর্তী যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু এখনও কোনো উন্নতি নেই। আমরা যদি গত 24 ঘন্টায় এই পর্তুগালের কথা দিয়ে শুরু করি, 70 জন বেশি মানুষের মৃত্যু কিন্তু গত 24 ঘন্টায় হয়েছে এবং আক্রান্তের সংখ্যাও 3500-এর বেশি। ঠিক একই রকমভাবে আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে দেখছিলাম যে জার্মানিতে কিন্তু আমরা জানি যে 8 শতাধিক মানুষের মৃত্যু গত 24 ঘন্টায় হয়েছে এবং সেখানে আক্রান্তের সংখ্যা অনেক। ঠিক একই রকমভাবে তার প্রতিবেশী দেশ পোল্যান্ডেও কিন্তু 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় 8000। তো এই যে ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে এখনকার আমরা জানি যে যুক্তরাজ্যে নতুন যে করোনা ধরন এসেছে সেটি এর মধ্যে যুক্তরাজ্যে সীমাবদ্ধ নয়, ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। তো এই কারণে কিন্তু সম্প্রতি আমরা দেখছি যে নতুন করে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা দুটোরই যে বাড়তির দিকে যাওয়ার যে প্রবণতা সেটি এখনও লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এর মধ্যে যে বিষয়গুলি লক্ষ্য করেছি সেটি হচ্ছে প্রত্যেকটি দেশ এই ভ্যাকসিন দেওয়া যেহেতু প্রাথমিক পর্যায়ে শুরু করেছে এবং প্রাথমিকভাবে এটি খুব স্বল্প পরিসরে দেওয়া হচ্ছে, তাই চলমান বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি বা যে নিয়মকানুনগুলো প্রত্যেকটি দেশ তার নাগরিকদের উপর এখন আরোপ করেছে সেই বিষয়গুলি অব্যাহত রাখার দিকে জোর দিচ্ছে। কেননা সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছাতে আরও 2 থেকে 3 মাস লেগে যেতে পারে, এটি অধিকাংশ ইউরোপীয় দেশেরই স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত। তাই চলমান বিধিনিষেধ মেনে, স্বাস্থ্যবিধি মেনে এই বিষয়গুলিকে মাথায় রেখে কিন্তু সামনের দিনগুলিকে মাথায় রেখে পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলিতে। এছাড়া আমরা জানি যে নতুন বছর উদযাপনের যে উৎসব এর মধ্যে প্রায় সবকটি দেশই আমরা জানি যে স্থগিত করেছে বা বন্ধ রেখেছে। তো রিচার্ড, এই ছিল আসলে বর্তমানে ইউরোপের কোভিডের সার্বিক পরিস্থিতির সবশেষ খবর। রিচার্ড, পুরো ইউরোপের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সবশেষ খবরাখবর জানাতে পর্তুগালের লিসবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সন্ধ্যায় প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি কথা বলেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও কোভিড-19-এর নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে নানাবিধ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই ভার্চুয়াল সভায়। এতে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার। সভায় জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি 163টি ল্যাবে 31,59,260টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 96,000 কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। 6,82,000 কোভিড রোগীকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
করোনার কারণে পিছিয়ে আগামী বছরের জুনে এসএসসি ও জুলাইয়ে হতে পারে এইচএসসি পরীক্ষা। এবছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে আসছে অধ্যাদেশ। এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে নোঙর করে ইন্দোনেশিয়ার ভেনাস ট্রায়াম্প, বাংলাদেশের জন্য মাইলফলক। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।